নমস্কার, লাল রঙা চিঠির আরো একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলিপুর মিউজিয়ামের বাকি অংশটা তোমাদের সামনে তুলে ধরব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আলিপুর মিউজিয়ামের আগের পর্বটা কদিন আগেই আপলোড করা হয়েছে, যারা এখনো দেখোনি তারা অবশ্যই একবার কিন্তু সেটা দেখে নেবে। এই পর্বের শেষের দিকে কিন্তু একটা খুব সুন্দর চমক আছে। আলিপুর মিউজিয়ামে যে এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর একটা উপস্থাপনা যে করা হয়েছে, সেটা কিন্তু আমরা ভিডিওর শেষে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করব এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলো, আমরাও যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। আমরা আলিপুর মিউজিয়ামের বাকি অংশটা ঘুরে দেখি, তোমাদেরকেও ঘুরে দেখাই। এরকম এক একটা পিস্তলের বুলেট ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বুক ঝাঁঝরা করে দিত। ইতিহাস যেন কথা বলে এখানে। সত্যেন্দ্রনাথ বসুর ছবি, বিশ্বাসঘাতক নরেন গোসাইকে যিনি হত্যা করেছিলেন, ওইদিকে কানাইলাল দত্ত। মনে হচ্ছে সেই মহাপুরুষদের মাঝখানে আমরা চলে এসেছি। আচ্ছা, এখানে ঢুকবো। এখানে লেখা আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের মতে লেখা উচিত ছিল ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বলতম নক্ষত্র। এই বিষয়ে সংসার কোনো অবকাশ থাকতে পারে না। ঢোকা যাক। প্রথমে ঘরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। ভীষণ সুন্দর প্রেজেন্টেশন, এটা বলতেই হবে। এবং রাজ্য সরকারকে তথা পশ্চিমবঙ্গ সরকারকে এক্ষেত্রে আমাদের ধন্যবাদ জানাতে হবে, কারণ ব্লগের ক্ষেত্রে আমরা যতটা সম্ভব নিরপেক্ষ থেকে কথা বলি। যেটা সমালোচনার যোগ্য, কিছুক্ষণ আগে বলেছি নেতাজি কক্ষের পাশে কেন 1945 লেখা আছে, কিন্তু এখন যেটা প্রশংসা করার সেটাও আমাদের বলতে হবে। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর সংরক্ষণ, কি অসাধারণ! এটা তো আগে ছিলই না। মানে এই রুট ম্যাপটা এইভাবে এত সুন্দর করে এখানে প্রেজেন্ট করা। এবং এখানে কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন। এতে কারোর গাত্রদাহ হলে আমাদের কিছু করার নেই। আমরা একটু দেখাই নেতাজির সমগ্র যাত্রাপথটা, তোমাদের একটু বোঝাই। এ দেখো, এখানে কলকাতা থেকে তিনি গোমোতে গেছিলেন। গোমো থেকে ট্রেন ধরে দিল্লি, পেশাওয়ার, ফ্রন্টিয়ার মেলে, তারপর কাবুল, কাবুল থেকে সোজা মস্কো, মস্কো থেকে বার্লিন, বার্লিন থেকে কিয়েল হয়ে এই যাত্রাপথটা, এই গোটা যাত্রাপথটা তিনি এসেছিলেন সাবমেরিনে। এই যে U-180 এই সাবমেরিন, এখানে লেখাও আছে। সেখান থেকে যান সাবাং, জাপানি সাবমেরিনে, তারপর সেখান থেকে সিঙ্গাপুর এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তার যে সমগ্র সংগ্রাম। এবং এখান থেকেই তিনি 1945-এর 18ই আগস্ট, এখানে আবার প্রশ্নচিহ্ন আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কি এক এক সময় এক এক রকম ভাবেন? কারণ এখানে তিনি প্রশ্নচিহ্ন দিয়েছেন, তার মানে এখানে তিনি আবার বলতে চাইছেন যে তিনি বিশ্বাস করেন যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। যাই হোক, আমি একে একে তোমাদের দেখাই। এখান থেকেই শুরু করা যাক। যদিও মহানিষ্ক্রমণের এই প্রচলিত কাহিনীটার সপক্ষে বিপক্ষে নানা কথা বলা হয়, তবুও এখানে আমরা দেখতে পাচ্ছি শিশির কুমার বসু সেই গাড়ি ওয়ান্ডারার, এখানে অখণ্ড ভারতের মানচিত্র, যে মানচিত্রের কথা লোক আজকাল ভুলেই গেছে অখণ্ড ভারত কি। নেতাজির সেই জাপানি সাবমেরিনের ছবি, এই যে নেতাজি গিয়েছেন এইখানে জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিনে যখন তিনি উঠছেন, এই রাবার বোটে উত্তাল সমুদ্রের মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে তার হাতে লেখা কিছু চিঠি পড়তে পারছিস? পড়, কতটা পারছিস?
এটা তার মাকে লেখা চিঠি। আপনার 6ই ফেব্রুয়ারির পত্র যথাসময়ে পাইয়াছিলাম। নানা কারণে উত্তর দিতে পারি নাই। আচ্ছা, আপনার নিকট হইতে পত্র পাইব এই ভরসায় হৃদয়। আমি পত্র দিই নাই। আমি পত্র দিই নাই, তবে বহুকাল পরে আপনার হাতের লেখা দেখিয়া হৃদয় আনন্দে ভরিয়া গেল। ভরিয়া উঠল। আমরা পুরো চিঠিটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম। আর ওখানে আছে মেজ বৌদিদিকে লেখা একটা চিঠি, অর্থাৎ বিভাবতী দেবী। আপনার চিঠি পেয়ে যার পর নেই আনন্দিত হচ্ছে। আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু বহু সময় যখন তিনি জেলে থাকতেন, তখন প্রিয়জনরা যখন তাকে চিঠি লিখত, সেই নিঃসঙ্গ সময় তিনি খুবই আনন্দিত হতেন। এটা তো 1928-এ কলকাতা কংগ্রেসের। নেতাজির যে পোশাককে গান্ধীজি কটাক্ষ করেছিলেন। পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজের দাবি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম তুলেছিলেন। যখন গান্ধী নেহরুরা ব্রিটিশের সঙ্গে আপোষ করতে চেয়েছে, তখনই কিন্তু তিনি গর্জে উঠেছেন। ভগৎ সিং এই সেই বিখ্যাত হরিপুরা কংগ্রেস, গান্ধীজি এবং প্যাটেলের মাঝখানে নেতাজি। এই যে তখনকার বিমান অনেক আকাশের নিচ দিয়ে উঠতো এবং গতিও কম ছিল, কিন্তু বিমান তো সেটা দেখতে আমাদের বেশ ভালোই লাগে, ইন্টারেস্টিংও লাগে। সুভাষচন্দ্র বসু নামছেন ইউরোপ থেকে যাত্রা করে, তিনি আসছেন ভারতবর্ষে কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে তার কাজ সামলানোর জন্য। এটা খুব সম্ভবত জার্মান বিমান, কারণ লুফট আফে এই ভাষাটা জার্মানের। ট্রেনের ভেতরে গান্ধীজি এবং নেতাজি। তোমাদের প্রত্যেকটা কক্ষই একে একে ঘুরে দেখাবো। প্রথম যে কক্ষে এসছি সেটা একেবারে ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা পর্ব থেকে শুরু হয়েছে। দেখতে পেলে তোমরা ইলবার্ট বিল, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, এখানে নবজাগরণের যারা অগ্রদূত স্বামী বিবেকানন্দ, আনন্দমোহন বসু প্রমুখ মনীষীবৃন্দ। তার পাশেই দেখতে পাচ্ছি বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে। এখানে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের যে প্রথম সূচনা, সিপাহী বিদ্রোহ, রামমোহন রায়। এখানে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম যুব বিদ্রোহ, অস্ত্রাগার লুণ্ঠন। লুণ্ঠন শব্দটাতে আমাদের আপত্তি থাকে, এখানে দেখলাম সঠিকভাবেই চট্টগ্রাম যুব বিদ্রোহই লেখা হয়েছে। একটা বিশাল বড় পেন্টিং মুরালস, তার পাশে বিনয় বাদল দীনেশ। এখানে আমরা পর্যায়ক্রমে সমস্ত কিছুই দেখছি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের যে নৈকট্য। এখানে দেখো সেই সময়ের বাংলা, হিজলি বন্দি নিবাসে নেতাজি সুভাষচন্দ্র বসু, দ্য লিডার ইমার্জড। এখানে খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, সেই দুই সাহিত্যিক মহারুহ। বেঙ্গলি লিটারেচার মহারুহ বলে ফেলেছি কথা বলতে বলতে, মহিরুহ অবশ্যই। যারা একটু সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে এই ভুলটাও তাদের কানে কট করে লাগবে, সুতরাং ভুল সংশোধন করে নিতে হয়। এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার,
ভারত ছাড়ো আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এই মূর্তিটা তো আমাদের সব থেকে ভালো লেগেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, পেছনে লক্ষ্মী সাইকেল এবং তার রানী ঝাঁসির রেজিমেন্ট, নারী স্বনির্ভরতার এক মূর্ত প্রতীক। এখানে কদম কদম বাড়ায় যা, তার দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজির যে সংগ্রামী ভূমিকা। এখানে পেছনে দাঁড়িয়ে আছেন নেতাজির এমজেড কিয়ানি। এর পাশের মুরালসে আমরা দেখতে পাচ্ছি 1946-এর নৌবিদ্রোহ, আজাদিন ফৌজের কোর্ট মার্শাল এবং সমগ্র ভারতের উত্তাল হয়ে ওঠা। চলো পরবর্তী কক্ষে এবার আমরা প্রবেশ করব। একে একে তোমাদের এতগুলো কক্ষ দেখালাম, হয়তো আরো আছে। সত্যি কথা বলতে আজকে সময়টা হাতে আর নেই, 6টার সময় বন্ধ হয়, প্রায় বন্ধের সময় হয়ে আসছে। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ওই যে ওখানে দেখো বসার জায়গা, ছোট ছোট পিঁপড়ের মতো দেখাচ্ছে। এই যে বসার জায়গা, এখানে সিট, আর সামনে প্রজেক্টর। হ্যাঁ, সামনে প্রজেক্টরও আছে, কিন্তু কোথায় ঠিক লাইটটা ফেলা হয় সেটা আমি গাছগুলোর জন্য দেখতে পাচ্ছি না। আমি তো এইগুলো দেখতে দেখতে ভাবছিলাম, ওকে বলছিলাম একটু আগে যে আমার শেষ কখন আমাদের যে নিজেদের বদন দেখিয়েছে সেটাই ভুলে গেছি। তো সম্ভবত প্রায় পুরোটাই হয়তো আমরা দেখেছি, বা হতে পারে এখনো কিছুটা বাকি রয়ে গেছে। প্যাভিলিয়ন গুলো দেখা শেষ করে আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলতে বলতে এই দীর্ঘ করিডোর পেরিয়ে এবার আমরা এগোতে থাকলাম আমাদের খাওয়ার জায়গায়, কারণ খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে হবে। তবে তার আগেও বাইরে থেকে তোমাদের আরেকটা প্যাভিলিয়ন দেখাবো। এই যে স্বাধীনতা সংগ্রামের যারা নারী বিপ্লবী তাদেরকে, চলো একদম শেষ প্রান্তে গিয়ে প্যাভিলিয়নটা তোমাদের আমরা দেখাতে পারবো। কি সুন্দর করিডোর, এবং এখানে হাঁটতেও ভালো লাগে, যদিও কয়েদিদের হাঁটতে মোটেও ভালো লাগতো না। তো যাই হোক, তোমাদের শেষ এই প্যাভিলিয়নটা, এটা আমরা ভেতরে ঢুকিনি কারণ ভেতরে আলাদাভাবে বিশেষ নতুন কিছু নেই, ছবি টবি আছে আর কি। প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, আরতি নায়ার প্রমুখ বিপ্লবীদের প্যাভিলিয়ন। আলিপুর মিউজিয়ামের পুরো জায়গাটা জুড়েই নানান রকমের স্বদেশ পর্যায়ের গান চলতে থাকে, আর সেই গানের জন্যই কার্যত বাধ্য হয়ে আমাকে বা আমাদের সাউন্ড অফ করে ভিডিওগুলো বেশিরভাগ রেকর্ড করতে হয়েছে। যাই হোক, টেকনিক্যাল কারণের জন্য সাউন্ড অফ করতে হলো। যখন ওখানে তোমরা ঘুরতে যাবে, এই সব কিছু দেখার সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এই যে গানগুলো চলতে থাকে সেটা কিন্তু একটা আলাদাই আমেজ দেয়। যাই হোক, এবার আমি বলি আলিপুর মিউজিয়ামে যাবে কি করে। শিয়ালদা স্টেশনে নেমে, শিয়ালদা স্টেশন থেকে বাস হয়তোবা কিছু যায়, আমি সেটা জানি না, তবে একটা উবের বুক করে বা ট্যাক্সিতে কিন্তু খুব সহজে আলিপুর মিউজিয়ামে চলে আসা যায়, একেবারে গেটের সামনেই নামায়। উবের বা ট্যাক্সি অ্যাপ্রক্সিমেট ওই 200-200 মতো হয়তো নেয়, 200 থেকে 230 মতো। আমি প্রাইসটা বলে দিলাম কারণ হলুদ ট্যাক্সি অনেক ক্ষেত্রেই আনলিমিটেড ভাড়া চাইতে থাকে, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে, সেই কারণে আমি বলে দিলাম। তো যাই হোক, এবার প্লেটে যেগুলো আছে সেগুলো সদ্ব্যবহার চটপট করা যাক, কারণ সেটা সদ্ব্যবহার করে তারপর আমাদের বাড়ি ফেরার পথ ধরতে হবে। দীপায়ন অলরেডি একটা কামড় দিয়ে ফেলেছে চিকেন মোমোতে। তো আমরা এই সামনের দোকানটা থেকে চিকেন মোমো নিয়েছি, আশা করি ভালোই হবে, দেখে তো ভালোই লাগছে। এখানে আরো বেশ কিছু দোকান আছে, কিছু বন্ধ কিছু খোলা। আমাদের যে দোকানটা, যে দোকানটায় আমরা থেকে খাওয়ার অর্ডার করেছি, সেটা পশ্চিমবঙ্গ সরকারের দোকান। ভ্যারাইটিস খাওয়ার আছে। ভেবেছিলাম খাওয়ার পর এবার বাড়ির পথ ধরবো, তবে আমাদের ভাবা আর বাস্তব দুটোর মিল কোনো কালই হয় না, এবারও হয়নি। খাওয়ার পর যেতে যেতে হঠাৎ করে আরেকটু এগোনোর পর তোমাদের আমি দেখাবো, সেই জায়গাটা আমি দেখবো বলেছিলাম কিন্তু পরে ভুলে গিয়েছি। তবে ফিরতি পথে যখন মনে পড়লো তবে দেখতে তো অবশ্যই হবে। এটা কিন্তু আরেকটা আর্ট গ্যালারি, এখানে আমরা ঢুকিনি, আমরা টাইম পাইনি। তবে এর পরে যে জায়গাটায় গেছিলাম সেটা কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে, অন্তত আমাদের দুজনের কাছে। চলো সেই জায়গাটা তোমাদের সাথে আমরা শেয়ার করি। বিস্তৃত আলোকোজ্জ্বল পথ ধরে আমরা এগিয়ে চলেছি সে বিশেষ আকর্ষণের দিকে। এখানে দেখো একটা দুর্গা মূর্তি, অত্যন্ত মনোরম, তৈরি করে এখানে অ্যাজ এ ডিসপ্লে রাখা হয়েছে। এর পাশে বিভিন্ন কয়েনের কিছু বৃহৎ সংস্করণ আমরা দেখতে পাচ্ছি।
আর এবার আমরা সরাসরি পৌঁছে যাচ্ছি সেই আকর্ষণীয় জায়গা। এ পাশ থেকে আমি শুরু করি। যা দেখবে সবটা কিন্তু মডেল, হ্যাঁ, কোনোটা কিন্তু সত্যি না। এখানে ভেতরেও ঢোকা যাচ্ছে। সেটাই তো কার্যত আরেকটা লাইট অ্যান্ড সাউন্ড হয়ে গেছে। একদম। এই যে এখানে বন্দিরা কিভাবে কাপড় কাচে, স্নান করে। হয়তো অন্ধকারে আমরা দর্শকদের পুরোটা দেখাতে পাচ্ছি না। ভীষণ জীবন্ত লাগছে। এখানে ওদের কথার একটা সাউন্ডও একটা দেওয়া আছে, অ্যাজ ইফ যেন তারাই কথা বলছে। খুব আস্তে কথা, মানে চুপ করে থাকলে সেটা শোনা যাচ্ছে। এবং সব থেকে আমাদের ভালো লেগেছে, আমরা ওইদিকে যখন ছিলাম, এই যে স্নান করছে, স্নানের আওয়াজটা খুব পরিষ্কার। প্রত্যেকটা মডেল যেন মনে হচ্ছে জীবন্ত। এক্ষুনি আমাদের সাথে কথা বলে উঠবে। এটা তো আমরা ভীষণভাবে চমকে উঠেছি। শুনতে পাচ্ছেন? ঠিক এরকম ভাবেই সাউন্ড দেওয়া আছে। অসাধারণ, অসাধারণ। এবং মোটরটা এই 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 স্টোভের নিচেই রাখা আছে নিশ্চয়ই। হ্যাঁ, শুনলেন? অসাধারণ, অসাধারণ। এটাই কিন্তু বেস্ট আইটেম আমি বলতে পারি। এবং শুধু ব্রিটিশ আমল নয়, আমাদের স্বাধীন ভারতেও কয়েদিদের এইভাবেই রাখে। নামেই সংশোধনাগার। আসলে যেরকম নির্যাতন করে, আমি বলছি না যে যারা ধর্ষণ করছে তাদের জামাই আদর করতে, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু যারা ধরুন চুরি ডাকাতি করে জেলে আসে, তো তাদের সংশোধন করার জন্য একটু ভালো ব্যবহার হয়তো প্রত্যাশিত, কিন্তু সেটা স্বাধীন ভারতের জেলেও দেখা যায় না। এটা বাথরুম। ভাবুন, একটা জায়গাতেই থাকা, একটা জায়গাতেই খাওয়া, সেখানে বাথরুম, সেখানে স্নান, সেখানে আর এরকম এই কুটকুটে কম্বল, এটাই চাদর। বিষয়টাকে রিয়েলিস্টিক করার জন্যই বোধহয় এখানে একটা গামছাও ঝুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ। আর ওইখানে স্নানের আওয়াজের ওই মোটরটা একদম ওই মাছায়, ওই যে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ওই আওয়াজটা পেয়েই আমরা এদিকে আসি। এই যে মোটরটা, এই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, বিন্দু, ওই অপূর্ব, অপূর্ব। এবং এই আলো আঁধারির মধ্যেও কিন্তু বিষয়টার অন্য একটা মাত্রা যোগ করেছে। একদম। এখানে ভালো করে শুনুন, কাছের আওয়াজটাও শোনা যাচ্ছে। শুনতে পেয়েছেন? কাছের আওয়াজটাও শোনা যাচ্ছে। এটা বাইরে থেকে। সামনে আরো একটা জিনিস আছে, যেটা দর্শকদের বোঝানোর প্রয়োজন আছে। ব্রিটিশ শাসন কতটা পৈশাচিক ছিল। এই যে এখানে একটু জুম করতে বলবো পিটিতে, এই যে চাবুকটা মারছে, সেটা তো পেইনফুল বটেই, তার পাশাপাশি এই যে চাবুকে এই পুরো লোহার পুরো খোঁচা খোঁচা পেরেক দেওয়া থাকতো, সুতরাং যখন চাবুকটা মারা হতো পুরো পেরেকগুলো দেহে বসে যেত এবং সেটা পুনর্বার চলত। যা তোমাদের দেখালাম তা একই সঙ্গে আকর্ষণীয় এবং একই সঙ্গে মনকে অত্যন্ত ভারাক্রান্ত করে দেয়। আমাদের এখানে যেভাবে তোমরা দেখছো যে হেসে হেসে কথা বলছি, তো এই হাসির আবরণ, হাসির মোড়কটা রাখতে হয় অ্যাজ এ ভ্লগার।
তা নয়তো তোমরাই বলবে যে আমরা গোমরামুখ করে সবসময় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সত্যিই বলছি যে এই নৃশংসতা যা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আমাদের ওপর করেছিল 200 বছর ধরে, তা দেখার পর তাদের প্রতি ঘৃণা তো জন্মায় অবশ্যই, এবং সঙ্গে সঙ্গে আমরা শিউরে উঠি যে কি কালো দিন আমরা পেরিয়ে এসেছি। এখন লাইট অ্যান্ড সাউন্ড শোর টাইম হয়ে গেছে, হয়তো শুরুও হয়ে গেছে। ওখানে বলছিল যে পয়সার মায়া না করে, বিষয়টা পয়সার মায়া নয়, বিষয়টা হচ্ছে প্রচন্ড টায়ার্ড লাগছে, প্রচুর হেঁটেছি, প্রচুর হেঁটেছি। গোটা চত্বরটা অনেকটা বড়, দেখার আনন্দে মালুম হয়নি, এখন পাটা ব্যথা করছে। এখন পাটা ব্যথা করছে। সুতরাং প্রত্যেকের কাছে আবারও বলবো, অবশ্যই একবার অন্তত এখানে আসবেন, ঘুরে যাবেন। 200% রেকমেন্ডেড। আসলে অবশ্যই ভালো লাগবে, সেটা পরিবারের সাথে আসুন কিংবা বন্ধু বান্ধবের সাথে, অবশ্যই কিন্তু একবার এখানে আসা চাই। ভ্লগের একদম অন্তিম পর্বে উপনীত হয়েছি, এই বিশেষ বিপণীতে এসেছি। এই ছবিটা কিনলাম, একদম হাতে আঁকা পোর্ট্রেট নেতাজি এবং ভগৎ সিং এর। 450 টাকা নিয়েছে। 3টে সাইজ আছে, সব থেকে বড় সাইজটা একদমই লোভ সামলাতে পারলাম না। আমার ঘরে এত ছবি আছে, কোথায় রাখবো সেটা জানি না, কিন্তু ছবিটা কিনে ফেললাম। তারপরে যা দেখা যায়, কোথায় রাখবো সেটা বাড়ি গিয়ে ঠিক করব। এখানে আরো বেশ কিছু জিনিস আছে ঘর সাজানোর মতো, বেশ কিছু কফি মাগ আছে, অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্টিংও অনেক আছে, বিভিন্ন দামের, কোনোটা 400, কোনোটা 250। এই যেমন এখানে এই পেন্টিংটা, এই পেন্টিংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল নেওয়ার জন্য, কিন্তু ঘরে এত বেশি জিনিস ঠেসে ঠুসে ঢোকানো, আর এটা রাখার সত্যি বলতে আর জায়গা হবে না। তাছাড়া ঘরে রবীন্দ্রনাথের ছবি অনেক আছেও, আর এখানে বেশ কিছু বই আছে, পছন্দ হলে সেগুলোও নিতে পারো, পেনদানি, অনেক রকম জিনিস, রিজনেবল প্রাইস, পছন্দ হলে একবার নেওয়া যেতেই পারে। এই হলো আলিপুর মিউজিয়ামে আমাদের সামগ্রিক অভিজ্ঞতা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। একবারের জন্য হলেও চলে এসো এই বিপ্লব তীর্থ ব্রিটিশ কারাগারের বন্দিশালায়, স্বাধীনতার জয়গাথায় আলিপুর মিউজিয়াম অবশ্যই এসো।